সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফখরুল আলম। আজকে আমরা তোমাদের অর্থনীতি বিষয়ে উৎপাদন সম্ভাবনা রেখা, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এই নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা আর কী পরিমাণ আমরা উৎপাদন করতে পারবো সম্ভাব্য, সেই নিয়ে যে রেখা অঙ্কন করা হয়, যাকে উৎপাদনের সীমানা রেখা বা সীমান্ত রেখাও বলা হয়ে থাকে, এই শিরোনামে আমরা আজকে পাঠ আলোচনা করব। এবার দেখি উৎপাদন সম্ভাবনা রেখা কি। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ তোমার যে সম্পদ আছে, আমরা জানি সম্পদ সীমিত বা নির্দিষ্ট। এই নির্দিষ্ট পরিমাণ সম্পদ, একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি, যে প্রযুক্তি তোমার আছে, বিদ্যমান আছে, এই প্রযুক্তি ব্যবহার করে তুমি যে পরিমাণ উৎপাদন করতে পারবে, সম্ভাব্য যে পরিমাণ উৎপাদন, সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করে সম্ভাব্য যে পরিমাণ উৎপাদন করতে পারবে দুটি দ্রব্য, এই দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ সূচক বিন্দুগুলো মাধ্যমে যে রেখা অঙ্কন করা হবে, সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আর আমরা তো জানি যে রেখা হচ্ছে কতগুলো বিন্দুর সঞ্চারপথ, তাই প্রতিটা বিন্দুতেই বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করবে দুটি উৎপন্ন দ্রব্যের। এবার দেখি উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে। আর যে লিপসি তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু পজিটিভ ইকোনমি, এই গ্রন্থে তিনি কি বলেন? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ is a curve that shows the alternative combinations of commodities that can be attained if all available productive resources are used. অর্থাৎ তুমি তোমার যে পরিমাণ সম্পদ আছে, সেই পরিমাণ সম্পদের সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করে এবং সেটা বিকল্প ব্যবহার করে কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতে পারো, তা যে রেখার মাধ্যমে দেখানো হয়, তা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা। আর যে লিপসির বিখ্যাত গ্রন্থ অ্যান ইন্ট্রোডাকশন টু পজিটিভ ইকোনমি, আর তিনি হচ্ছেন আর জি লিপসি। এবার এই উৎপাদন সম্ভাবনা রেখার ধারণাটি আমরা একটা তালিকা আকারে উপস্থাপন করেছি। তোমরা লক্ষ্য করে দেখো, এই তালিকায় আমরা দুটি দ্রব্যকে উপস্থাপন করেছি। কারণ তুমি মনে করো যে তোমার একখণ্ড জমি আছে, নির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ তোমার সম্পদ যেটুকু আছে সেটা তুমি ব্যবহার করবে এই ধান এবং গম উৎপাদনে। তুমি যদি সম্পূর্ণ জমিতে ধান উৎপাদনে ব্যবহার করো, তাহলে 30 কুইন্টাল ধান উৎপাদন করতে পারো, এবং সেক্ষেত্রে গম উৎপাদন হবে না। আবার যে তুমি যদি পরের বছর যে না, আমি কিছু পরিমাণ জমিতে ধান উৎপাদন করব, কিছু পরিমাণ জমিতে গম উৎপাদন করব, সেক্ষেত্রে 20 একক ধান উৎপাদন হলো আর 20 একক গম উৎপাদন হলো। তারপরের বছর দেখলাম যে না, আমি গম উৎপাদন করে বেশি লাভবান হচ্ছি, তাহলে আমি পুরো জমিটাতেই গম উৎপাদন করব,
সেক্ষেত্রে 30 কুইন্টাল গম উৎপাদন হবে, এখানে ধান উৎপাদন হবে না। এই যে দুটি দ্রব্য ধান এবং গম, তাদের যে বিভিন্ন সমন্বয় সূচক বিন্দু, এই এই সংমিশ্রণগুলোকে আমরা ABC দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ তোমার এই জমি এবং যে প্রযুক্তি তুমি ব্যবহার করবে তার সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করে এই পরিমাণ উৎপাদন করতে পারো। এই জন্য এই সমন্বয় সূচক বিন্দুগুলো আমরা যখন কোনো একটা রেখায় উপস্থাপন করব, সেই রেখাটার নাম হবে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ সম্ভাব্য উৎপাদনের সংমিশ্রণ সূচক বিন্দু রেখা বা বিন্দু সঞ্চার পথ, সেটা হবে রেখা। এবার এই রেখাটি আমরা কিভাবে অঙ্কন করব সেটা দেখি। আমরা ভূমি অক্ষ, লম্ব অক্ষ নিলাম। সূচি থেকে প্রাপ্ত মান নিয়ে আমরা বিন্দুগুলো ঠিক করে নিয়ে এই রেখাটা যোগ করে দিলাম। সেক্ষেত্রে লম্ব অক্ষে আমরা গম দেখিয়েছি, আর ভূমি অক্ষে আমরা দেখিয়েছিলাম ধান। এখানে দেখানো হচ্ছে যে এই বিন্দুতে 30 একক ধান বা 30 কুইন্টাল ধান উৎপাদন হয়েছিল, আর তখন গম উৎপাদন হয়েছিল 0। তাই এই বিন্দুটি ভূমি অক্ষেই নির্দেশিত। আবার সি বিন্দুতে দেখানো হয়েছিল সম্পূর্ণ জমিটা যখন গম উৎপাদনে ব্যবহার করা হয়, তখন 30 কুইন্টাল গম উৎপাদন হয়েছিল, সেখানে ধান উৎপাদন ছিল 0। তাই সি বিন্দুটি লম্ব অক্ষে যেখানে গম নির্দেশ করা হয়েছে সেখানে মেনশন করা হয়েছে। আর বি বিন্দুতে বা বি সংমিশ্রণটিতে ছিল 20 একক ধান এবং 20 একক গম। আর এই নিয়ে আমরা যে রেখাটি অঙ্কন করলাম, সেই রেখাটি হচ্ছে এসি রেখা। কারণ আমরা কোনো রেখাকে মেনশন করলে তার প্রান্ত বিন্দুর মাধ্যমে মেনশন করি। দুই প্রান্তের বিন্দু এসি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে যাকে সিপিসি বলা হয়। এই রেখাটা উৎপাদনের সর্বোচ্চ মাত্রা নির্দেশ করবে। অর্থাৎ এই যে সম্পদ বা প্রযুক্তি তুমি ব্যবহার করবে, এই রেখার বাইরে তুমি উৎপাদন করতে পারবে না নির্দিষ্ট সময়ে, কারণ এটা সম্ভাব্য সর্বোচ্চ মাত্রার উৎপাদন নির্দেশ করে। এই জন্য এটাকে সীমানা রেখাও বলা হয়। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখাকে উৎপাদন সীমান্ত বলা হয়। সম্পদ সীমাবদ্ধ বা নির্দিষ্ট বলে উৎপাদনকারীকেও নির্দিষ্ট সীমানার মধ্যে উৎপাদন পরিচালনা করতে হয়। সেই সীমানা অতিক্রম করার সুযোগ তার থাকে না। এই জন্য এটাকে সীমান্ত রেখাও বলা হয়। অর্থাৎ উৎপাদনের সীমান্ত রেখা, অর্থাৎ সর্বোচ্চ মাত্রার উৎপাদন এই রেখার যে কোনো বিন্দুর মাধ্যমে নির্দেশ করা হবে। আর প্রতিটা বিন্দুতেই উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করা। আমরা এখানে 3টে সংমিশ্রণ দেখিয়েছি, এখানে অনেকগুলো সংমিশ্রণ আসতে পারে, অর্থাৎ বিভিন্ন বিন্দুতে পড়ে। যেহেতু এই রেখাটা হচ্ছে অনেকগুলো বিন্দুর একটা সঞ্চার পথ, তাই প্রতিটি বিন্দুতেই দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ সংমিশ্রণ সূচক বিন্দুর সঞ্চার পথ, সম্ভাব্য উৎপাদনের সংমিশ্রণ সূচক বিন্দুর সঞ্চার পথ। এবার এই রেখার সাহায্যে আমরা দেখাবো যে আমি কখন উৎপাদন করতে পারবো আর কখন উৎপাদন করতে পারবো না, আর উৎপাদন করলে আমি কতটুকু করতে পারবো এবং কতটুকু করতে পারবো না, কোথায় করতে পারবো। এখানে দেখো, যদি আমি ধরে নেই যে আমি শুধুমাত্র জমির কিছু অংশ ব্যবহার করে আমি 10 একক ধান এবং 10 একক গম উৎপাদন করব, সেক্ষেত্রে এই বিন্দুটি দ্বারা আমি এটা নির্দেশ করলাম, যার অবস্থান এই এসি উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে। আবার আমি যদি ধান 30 একক উৎপাদন করতে চাই এবং 20 একক গম উৎপাদন করতে চাই, যা নির্দেশিত হয়েছে ডি বিন্দু দ্বারা, উক্ত বিন্দুটি এসি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে।
এই দুটি বিন্দুতে আমি উৎপাদন করতে পারবো কিনা বা উৎপাদন করা ঠিক হবে কিনা তার যৌক্তিকতা নিয়ে আমরা এখন আলোচনা করব। অনেক সময় তোমাদের পরীক্ষায় যে ডি এত এত এবং ই এত এত অর্থাৎ দুটি দ্রব্যের বিভিন্ন দুটো সংমিশ্রণ দিয়ে দিল, বলা হলো উক্ত দুটি বিন্দুতে উৎপাদনের যৌক্তিকতা মূল্যায়ন করো। তখন তোমাকে এই চিত্রটি অঙ্কন করে তারপরে তোমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। একবার ই বিন্দুর প্রেক্ষিতে ব্যাখ্যা করতে হবে, আবার ডি বিন্দুর প্রেক্ষিতে তোমাকে ব্যাখ্যাটা উপস্থাপন করতে হবে। এবার দেখি আমরা ব্যাখ্যা আমরা কিভাবে করব। এখানে দেখো বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সম্পদের পূর্ণ নিয়োগ ও বেকারত্ব কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ডি বিন্দুটা যেহেতু এসি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে অবস্থান করছে, তাই এটাকে বলা হচ্ছে অ-অর্জনযোগ্য বিন্দু। কারণ আমরা ইতিমধ্যে জেনেছি যে এসি রেখা হচ্ছে আমার চলতি প্রযুক্তি এবং আমার যে নির্দিষ্ট সম্পদ বা সীমিত সম্পদ আছে তার সর্বোচ্চ মাত্রা ব্যবহার করে আমি এসি রেখার মধ্যে অবস্থান করতে পারি, কিন্তু তার বাইরে আমি যেহেতু উৎপাদন করতে পারবো না। অর্থাৎ যেহেতু বলা হচ্ছে এসি রেখা হচ্ছে আমার সীমানা রেখা বা সীমান্ত রেখা, সর্বোচ্চ উৎপাদনের সীমান্ত রেখা বা সীমানা রেখা, সম্ভাব্য উৎপাদনে, তাই এই রেখার বাইরে আমি উৎপাদন করতে পারি না। তাই ডি বিন্দু হচ্ছে অ-অর্জনযোগ্য বিন্দু। আর এই অ-অর্জনযোগ্য কেন? কারণ আমার সম্পদ সীমিত। অর্থাৎ সীমিত সম্পদের দ্বারা এই নির্দিষ্ট পরিমাণ যে সম্পদ আমার আছে বা যে প্রযুক্তি আছে সেটা ব্যবহার করে আমি এই রেখার বাইরে উৎপাদন করতে পারব। তাই এই ডি বিন্দুকে বলা হয় অ-অর্জনযোগ্য বিন্দু। এবং এটার কারণ কি অ-অর্জনযোগ্য? কারণ আমার এই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ব্যবহার করে, চলতি প্রযুক্তি ব্যবহার করে আমি এই বিন্দুর এই এসি রেখার উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে আমি উৎপাদন করতে পারছি না। যেটা আমি ইতিমধ্যেই বলেছি যে এসি হচ্ছে আমার সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ সূচক বিন্দু সঞ্চারপথ বা রেখা, তাই এই রেখার বাইরে আমি উৎপাদন করতে পারি না। আর এই বিন্দু নির্দেশ করে, যেহেতু এসি উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তর হচ্ছে এই বিন্দু, তাই এই বিন্দু অর্জনযোগ্য, অর্থাৎ উৎপাদন করা যাবে। কিন্তু যেহেতু এসি রেখা হচ্ছে উৎপাদনের সম্ভাব্য সর্বোচ্চ মাত্রার বিন্দু সূচক বা বিন্দুর সংমিশ্রণ সূচক সঞ্চারপথের সর্বোচ্চ মাত্রা নির্দেশ করে, তাই তার অভ্যন্তরের বিন্দু হওয়াতে এটা এসি রেখার উপরে অবস্থান করছে না বলে, এটা অভ্যন্তরে অবস্থান করছে বলে এখানে সম্পদের পূর্ণমাত্রা ব্যবহার হচ্ছে না, অর্থাৎ সম্পদ বেকার রয়ে যায়। কারণ আমি যদি ধান 10 একক উৎপাদন করি, সেক্ষেত্রে আমি এসি রেখা পর্যন্ত যেতে হলে আমি গম উৎপাদন আরও অনেক বেশি করতে পারতাম। আবার যদি আমি 10 একক গম উৎপাদন করি, সেখানে এই আমার নির্দিষ্ট সম্পদ অর্থাৎ জমি এবং প্রযুক্তি ব্যবহার করে আমি এসি রেখা পর্যন্ত গেলে আমি ধান আরও বেশি উৎপাদন করতে পারতাম। অর্থাৎ আমার যেই সম্পদ আছে তার পূর্ণমাত্রা ব্যবহার হয় না, তাই এটাকে বলা হয় অপূর্ণ নিয়োগ বা বেকারত্ব। আর যখন আমি এ, বি এবং সি বিন্দুতে যে উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে, সেখানে আমার সম্পদের পূর্ণ ব্যবহার হচ্ছে, অর্থাৎ তার পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজমান রয়েছে। অর্থাৎ এসি উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ যে কোনো বিন্দুতে আমি উৎপাদন করলে আমরা বলবো সেখানে সর্বোচ্চ মাত্রা উৎপাদন হয়েছে এবং সেখানে সম্পদের পূর্ণ নিয়োগ হয়েছে। অর্থাৎ সেখানে পূর্ণ মাত্রা উৎপাদন নির্দেশ করে, পূর্ণ নিয়োগ অবস্থা নির্দেশ করে। আর তার অভ্যন্তরে হলে সেখানে বেকারত্ব বিদ্যমান থাকবে, অর্থাৎ সম্পদ পুরোপুরি ব্যবহার হয়নি। বাট অর্জন করা যাবে বা উৎপাদন করা যাবে, কিন্তু তার বাইরে উৎপাদন করা যাবে না। এখন আমরা দেখব যে এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা
সমৃদ্ধি ও মন্দ অবস্থা কীভাবে ব্যাখ্যা করতে পারি। তোমরা লক্ষ্য করে দেখো যে আমরা যদি মনে করি এবি উৎপাদন সম্ভাবনা রেখা হলো আমার প্রাথমিক উৎপাদন সম্ভাবনা রেখা। এখন আমি একটু আগে বলেছিলাম যে আমরা নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে আমরা এই এবি উৎপাদন সম্ভাবনা রেখা অবস্থান করতে পারি সর্বোচ্চ মাত্রা উৎপাদন করি। কিন্তু আমরা যদি প্রযুক্তিকে চেঞ্জ করে আধুনিকায়ন করি, উৎপাদন কলা কৌশল পরিবর্তন করি, তাহলে আমার অধিক উৎপাদন করা সম্ভব। সেক্ষেত্রে আমরা ইএফ উৎপাদন সম্ভাবনা রেখায় যেতে পারি। যেহেতু পূর্ব থেকে উৎপাদনের অধিক মাত্রায় নির্দেশ করছে ইএফ উৎপাদন সম্ভাবনা রেখা, তাই বলা হচ্ছে এবি উৎপাদন থেকে ইএফ উৎপাদন সম্ভাবনা রেখায় সমৃদ্ধি নির্দেশ করে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা সমৃদ্ধি এভাবে নির্দেশ করতে পারি কোনো একটা অর্থনীতির বা কোনো একটা দেশে বা কোনো একটা অঞ্চলে। আবার যদি অর্থাৎ সেখানে যদি অনুকূল পরিবর্তন সাধিত হয়, সেখানে উৎপাদন কলা কৌশলগত পরিবর্তন যদি অনুকূল হয়, সেক্ষেত্রে অধিক উৎপাদন করা সম্ভব। আবার যদি অর্থনীতির প্রতিকূল অবস্থা বিরাজমান থাকে, কোনো সংকটকালীন সময়ে উৎপাদন কার্যক্রম যদি ব্যাহত হয়, তাহলে আমার প্রাথমিকভাবে যে এবি উৎপাদন সম্ভাবনা নির্দেশিত হয়েছিল, আমার সম্ভাব্য সর্বোচ্চ মাত্রা যে উৎপাদন হয়েছে নির্দেশ করেছিলাম আমরা, তার চেয়ে কম উৎপাদন হবে, সিডি উৎপাদন সম্ভাবনার সাহায্যে তা নির্দেশ করা হলো। অর্থাৎ সেখানে উৎপাদন কমে গেছে। আমার সর্বোচ্চ উৎপাদন যেখানে এবি হওয়ার কথা ছিল, সেখানে হয়েছে সিডি। এক্ষেত্রে আমরা বলবো যে আমার সেখানে মন্দা অবস্থা বিরাজমান রয়েছে। অর্থাৎ অর্থনীতি মন্দা অবস্থা নির্দেশ করছে, অর্থনীতিতে মন্দ অবস্থা নির্দেশ করছে। এবার আসো আমরা আরেকটা জিনিস আলোচনা করবো এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। সেক্ষেত্রে আমরা আগে জেনে নিই এই সুযোগ ব্যয় কি, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অপরচুনিটি কস্ট। দুষ্প্রাপ্যতার জন্য মানুষকে নির্বাচন বা পছন্দ করতে হয় বা হবে। নির্বাচনের সঙ্গে ব্যয়ের প্রসঙ্গ জড়িত থাকে, কারণ সীমিত সম্পদের সাহায্যে কোনো একটি দ্রব্য বেশি পরিমাণ উৎপাদন করা হলে অপর কোনো দ্রব্যের উৎপাদন কমাতে হয়। স্বাভাবিক, তুমি তোমার নির্দিষ্ট সম্পদ যেহেতু বা সীমাবদ্ধ সম্পদ বা দুষ্প্রাপ্য সম্পদ থাকার কারণে তুমি একটা কিছু উৎপাদন করতে গেলে অন্য একটা উৎপাদন তোমাকে সুযোগটাকে পরিহার করতে হয় বা ত্যাগ করতে হয়। অর্থাৎ একটি দ্রব্য বেশি উৎপাদনের জন্য অপর একটি দ্রব্যের উৎপাদন কিছুটা ত্যাগ করতে হয়। একটি দ্রব্য এক একক বেশি উৎপাদনের জন্য অপর দ্রব্যটি যে পরিমাণ ত্যাগ করতে হয়, তাই প্রথম দ্রব্যটির সুযোগ দেয়। অর্থাৎ মনে করি দুটি দ্রব্য ক ও খ, এবং ক দ্রব্যটির এক একক বেশি উৎপাদন করার জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, তাতে খ দ্রব্যের দুটি একক উৎপাদন হ্রাস করতে হয়। কয়ের এক একক উৎপাদন বৃদ্ধির জন্য হয় দুই একক উৎপাদন বাদ দিতে হয়। এখানে কয়ের সুযোগ ব্যয় হচ্ছে 2 একক খ। অধ্যাপক বেনহাম বলেন, কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটির উৎপাদন পরিহার ব্যয়। অর্থাৎ তুমি তোমার যে সম্পদ আছে সেই সম্পদ ব্যবহার করে কোনো একটা দ্রব্য উৎপাদন করলে আর একটা দ্রব্য তোমাকে ত্যাগ করতে হয়। ইতিমধ্যে আমরা দেখেছি যে উৎপাদন সম্ভাবনা রেখা আমরা দুটি দ্রব্যের সংমিশ্রণ দেখিয়েছি, সেখানে এক একক উৎপাদন বৃদ্ধি করলে অন্য একটা দ্রব্যের উৎপাদন পরিহার করতে হয়। আর এই পরিহার অর্থাৎ একটা সুযোগ গ্রহণ করার কারণে আরেকটাকে ত্যাগ করতে হয়, অর্থাৎ সুযোগের বিপরীতে ব্যয়। এই জন্য এটাকে বলা হয় সুযোগ ব্যয়। এবার আমরা উৎপাদন সম্ভাবনার সাহায্যে সুযোগ ব্যয় ধারণাটি উপস্থাপন করব।
তোমরা ইতিমধ্যে দেখেছ যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এঁকেছি। এখানে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখায় আরেকটি বাড়তি বিন্দু নিয়েছি। সেখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা যেহেতু সীমান্ত বিন্দু বা প্রান্ত বিন্দু দুটি হচ্ছে এডি, তাই এটা হচ্ছে এডি উৎপাদন সম্ভাবনা রেখা। আর সীমান্ত বিন্দুতে রয়েছে এ বি সি ডি। আমরা এই চারটা বিন্দু দ্বারা এই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করেছি। এখন লক্ষ্য করে দেখো যে গম উৎপাদন যদি আমি প্রাথমিক অবস্থায় আমি ছিলাম সি বিন্দুতে, সেখান থেকে আমি বি বিন্দুতে অবস্থান করতে চাই, অর্থাৎ গমের উৎপাদন কমিয়ে আমি ধানের উৎপাদন বৃদ্ধি করতে চাই। সেক্ষেত্রে আমি আগে উৎপাদন করেছিলাম সি বিন্দুতে 20 একক গম এবং 25 একক ধান, আর বি বিন্দুতে সে আমার উৎপাদন সংমিশ্রণ হচ্ছে 10 একক গম এবং 30 একক ধান। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে গম উৎপাদন হ্রাস পেয়েছে 10 একক, অর্থাৎ আমাকে 10 একক গম উৎপাদন ত্যাগ করতে হয়েছে বা ব্যয় করতে হয়েছে, বাদ দিতে হয়েছে। আর আমি গ্রহণ করেছি কি 5 একক ধান, 25 থেকে 30 হয়েছে। এই বিন্দুতে যা নির্দেশ করে যে 10 একক গম এবং 30 একক ধান উৎপাদন। এখানে তার মানে হচ্ছে আমি উৎপাদন হ্রাস করেছি 10 একক গম, যাকে আমি বলবো ব্যয় হয়েছে আমার বা ত্যাগ করতে হয়েছে, বাদ দিতে হয়েছে। আর ধানের উৎপাদন বৃদ্ধি করেছি আমি 5 একক, অর্থাৎ সুযোগ গ্রহণ করেছি আমি 5 একক। তার মানে ধানের 5 একক উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে 10 একক গম উৎপাদন। এবার আমরা আজকের পার্টে কি শিখতে পারলাম সেটা নিয়ে আমরা আলোচনা করব। উৎপাদন সম্ভাবনা রেখা কি? আমরা ইতিমধ্যে জেনেছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখা যখন ডান দিকে স্থানান্তরিত হয় তখন অর্থনীতি কি ঘটে? অর্থনীতিতে সমৃদ্ধি দেখা দেয়। ডান দিকে স্থানান্তরিত হলে সমৃদ্ধি, আর বাম দিকে স্থানান্তরিত হলে অর্থনীতির মন্দা অবস্থা বিরাজমান তা নির্দেশ করে। উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো বিন্দুতে উৎপাদন করলে সম্পদের কিরূপ ব্যবহার হবে? আমরা ইতিমধ্যে জেনেছি যে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যদি আমরা উৎপাদন করতে পারি না তাহলে সেটা অর্জনযোগ্য অঞ্চল। আর উৎপাদন সম্ভাবনা রেখার উপরুক্ত কোনো বিন্দুতে উৎপাদন করলে সর্বোচ্চ মাত্রার উৎপাদন নির্দেশ করে বা পূর্ণনিক অবস্থা বিরাজমান নির্দেশ করে সম্পদের। আর যদি অভ্যন্তরে উৎপাদন করা হয় সেক্ষেত্রে বলা হয় অপূর্ণনীয়ক বা বেকারত্ব বিদ্যমান থাকে বা সম্পদের অপূর্ণ ব্যবহার হচ্ছে বলা হবে। সুযোগ ব্যয় কি? ইতিমধ্যে আমরা জেনেছি সুযোগ ব্যয় হচ্ছে কোনো সুযোগের বা কোনো জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প দ্রব্যটি উৎপাদন পরিহার ব্যয়। অর্থাৎ কোনো একটা সুযোগ গ্রহণ করলে অপর যে সুযোগটি আমার হাতছাড়া হয়ে গেল বা ত্যাগ করতে হলো, যে সুযোগটি গ্রহণ করছি তার সুযোগ ব্যয় হচ্ছে যেটি আমি ত্যাগ করেছি। এবার আমরা বাড়ি কাজ নিয়ে আলোচনা করি। তোমরা খাতায় তুলে নিবে যে এই বাড়ি কাজটি করে নিবে, তাহলে তোমার হাতে কলমে শেখা হয়ে যাবে। নিচে এক্স ও ওয়াই দ্রব্যের উৎপাদনে বিভিন্ন সংমিশ্রণ দেখানো হলো। এই সূচিটা তুমি লক্ষ্য করবে সংমিশ্রণ সূচক বিন্দুগুলো এ বি সি ডি। এক্স দ্রব্য 130, 100, তারপর 50, তারপরে 0। যখন আমি এক্স দ্রব্য উৎপাদন 130 করলাম তখন সেখানে ওয়াই দ্রব্য উৎপাদন নেই, সম্পূর্ণ আমরা এক্স দ্রব্য উৎপাদন ব্যবহার করলাম। আবার যখন ওয়াই দ্রব্য উৎপাদন আমি 50 একক করলাম, অর্থাৎ আমার সম্পদের কিছু অংশ আমি এক্স দ্রব্যে কিছু অংশ ওয়াই দ্রব্য উৎপাদন করলাম, সেক্ষেত্রে 100 একক এক্স দ্রব্য এবং 50 একক ওয়াই দ্রব্য উৎপাদন করেছি, যা বি সংমিশ্রণ বিন্দুর মাধ্যমে দেখানো হয়েছে।
আমি এক্স দ্রব্যের উৎপাদন আরও কমিয়ে সম্পদ বেশি পরিমাণে আমি ওয়াই দ্রব্য ব্যবহার করলাম, সেখানে এক্স দ্রব্য উৎপাদন হলো 50, ওয়াই দ্রব্য 100, যা বিভিন্ন দ্বারা দেখানো হয় বা সি সংমিশ্রণ মাধ্যমে দেখানো হয়েছে। আর যদি পুরো সম্পদটাই আমি ওয়াই দ্রব্য উৎপাদনের নির্দেশ নিয়োগ করি, সেক্ষেত্রে এক্স দ্রব্যের উৎপাদন 0, ওয়াই দ্রব্য 100 হিসেবে উৎপাদন হবে। এই প্রেক্ষিতে আমরা জ্ঞানমূলক দেখব পিপিসির পূর্ণরূপ কি। ইতিমধ্যে তোমরা জেনেছ পিপিসি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। অনুধাবনমূলক প্রশ্ন, উৎপাদন সম্ভাবনা রেখাকে সীমান্ত রেখা বলা হয় কেন? তোমরা ইতিমধ্যে ব্যাখ্যা শুনেছ। আর উদ্দীপক রিলেটেড উত্তর হবে এই দুটি কোশ্চেনে। উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবে, যা ইতিমধ্যে আমরা দেখিয়েছি। লম্বক ভূমি অক্ষ এঁকে সংঘর্ষণ সূচক বিন্দুগুলো উপস্থাপন করে সেগুলো মুক্ত হস্তে যোগ করে আমরা এই রেখা অঙ্কন করতে পারব। তারপরে এক্স দ্রব্যের উৎপাদন 100 একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন যদি 100 একক হয়, তা সম্ভব কিনা? সেটা সম্ভব নয় বলা হচ্ছে। তুমি স্বপক্ষে যুক্তি দিয়ে উপস্থাপন করবে। যদি আলোচনাটা মনোযোগ দিয়ে শুনো, তাহলে অবশ্যই তুমি পারবে। অবশ্যই চেষ্টা করবে, ইনশাআল্লাহ সফল কাম হবে। সবাই ভালো থাকবে, নিজেকে ভালোবাসবে এবং নিজের যার যেই অবস্থান থেকে দায়িত্ব পালন করবে। তাহলেই আমরা আমাদের লক্ষ্যে, আমাদের এই বাংলাদেশকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারব। সবাইকে ধন্যবাদ।